স্বাগত নিউজ 24 সকালের সংবাদে। সঙ্গে আছে গালিব ইবনে রিয়াজ। রাজধানীতে বিপুল মাদকদ্রব্য সহ আটক হলেন ফারিয়া মাহমুদ পিয়াসা ও মৌ আক্তার নামে দুই মডেল। পুলিশ বলছে তারা রাতের রানী বলেই সুপরিচিত। বিত্তবান পরিবারের সন্তানদের মদ, ইয়াবা, সীসা সহ নানা মাদক সরবরাহ করত। বিভিন্ন সময় গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলও করত বলে জানায় পুলিশ। আরও জানাচ্ছেন সজল দাস। রাজধানীর বাড়িধারা ৯ নম্বর রোডের ৩ নম্বর বাসায় রোববার রাতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয় বিদেশি মদ ও ইয়াবা সহ বিভিন্ন মাদকদ্রব্য। এ সময় মডেল ফারিয়া মাহমুদ পিয়াসাকে গ্রেপ্তার করা হয়। পৃথক অভিযানে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকেও উদ্ধার করা হয় বিপুল মাদক। সেখান থেকে আটক করা হয় মডেল মৌ আক্তারকে। ওনারা 4 ঘন্টা এখানে অভিযান চালাচ্ছে, কিছুই পায়নি, ওনার বাইরে থেকে নিয়ে আসছে। আটক দুজন একই চক্রের সদস্য উল্লেখ করে পুলিশ জানায়, বিত্তবান পরিবারের সন্তানদের মাদক সরবরাহ আর ব্ল্যাকমেইল করাই ছিল এই চক্রের কাজ। আমরা সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাড়িধারা একটি বাসায় এবং মোহাম্মদপুরে একটি বাসায় আমরা অভিযান পরিচালনা করেছি। বাড়িধারা বাসাটি হচ্ছে পিয়াসা থাকেন আর এই বাসা থাকেন মৌ। তাদের বিরুদ্ধে তারা হলো একটা সংঘবদ্ধ ব্ল্যাকমেলিং চক্রের সদস্য। তারা প্রায়শই তাদের বাসাগুলিতে ভর্তি বয়সী উচ্চবিত্তের সন্তানদেরকে তারা নিয়ে আসে। সেখানে এসে তারা তাদের সাথে বিভিন্ন ধরনের আপত্তিকর ছবি তুলে তাদেরকে এই ছবিগুলি ধারণ করে তারা তাদের বাবা মা ভাই বোন আত্মীয়স্বজনকে তারা দেখাবে বলে তারা ভয় দেখায়, যার প্রেক্ষিতে উচ্চবিত্ত মধ্যবিত্তের সন্তানেরা বা উচ্চবিত্তের এরা তাদের কাছে বিভিন্ন সময় টাকা দিয়েও ম্যানেজ করতে পারে না। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আরও তথ্য পেতে রিমান্ডের আবেদন করা হবে বলে জানায় পুলিশ। সজল দাস, নিউজ 24, ঢাকা। রাজধানীর মিরপুর থেকে বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশি ও বিদেশি সংস্থার ভুয়া প্রতিনিধি পরিচয়ে প্রতারণার অভিযোগে কথিত তরুণ চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক বিশিষ্ট আলোচক ইশরাত রফিককে ইশিতাকে সহযোগী সহ গ্রেপ্তার করেছে র্যাব। ইশরাত রফিক ইশিতার সহযোগী শহীদুল ইসলাম দিনারকেও গ্রেপ্তার করা হয়েছে। ইশিতার বাসায় রোববার অভিযান চালিয়ে ভুয়া সিল, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, 300 পিস ইয়াবা, 5 বোতল বিদেশি মদ, ইউনিফর্ম, ল্যাপটপ, ভুয়া সংবাদপত্র ও প্রত্যয়নপত্র, মোবাইল জব্দ করা হয়। গ্রেপ্তার ইশিতা প্রতারণার কৌশল হিসেবে নিরাপত্তা বাহিনীর র্যাঙ্ক, ব্যাচ ও পদ অর্জনের চেষ্টা চালাতেন। নিজস্ব ভুয়া ডিগ্রি, পদ ও পদবি প্রচারণার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও আইপি চ্যানেলও ব্যবহার করতেন। নিজেকে উপস্থাপন করা, যে এই ধরনের সেমিনার করা, বিভিন্ন প্রোগ্রাম করা, টক শোতে যাওয়া, এই কার্যক্রম সে আর বেসিক্যালি দিদার কাজ ছিল, যেহেতু সে পলিটিক্যালে পড়েছে, ডিপ্লোমা করেছে। এই ধরনের যোগাযোগের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া, এবং শি ইজ ব্রিলিয়ান্ট বিকজ অনেকগুলো আইপিটিভি রিলেটেড বা সামাজিক যোগাযোগ মাধ্যমকে ম্যানেজ করেছে, তাদেরকে সে বুঝাতে সক্ষম হয়েছে যে তার সার্টিফিকেটগুলো ফেক না। করোনাকালেও বসে নেই জঙ্গিরা, বরং চলছে অনলাইনে সদস্য সংগ্রহ। গোয়েন্দা তথ্য বলছে জঙ্গিদের আবার পুনর্গঠিত হওয়ার চেষ্টা আছে। তারা বিভিন্ন অ্যাপে চ্যানেল খুলে প্রচারণা চালাচ্ছে। তবে সামনে আসার মতো শক্তি জঙ্গিদের নেই বলে মনে করেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। তাদের কঠোর সাইবার পেট্রোলিংকের মাধ্যমে চূড়ান্ত পরিকল্পনার আগেই ধরা পড়ে যাচ্ছে তারা। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীগুলো করোনা ভাইরাসের এই সময়ে অনেকটাই আড়ালে চলে গিয়েছিল, কিন্তু থেমে থাকেনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে এই সময়টাকে জঙ্গিরা কাজে লাগিয়েছে অনলাইনে সদস্য সংগ্রহের কাজে। সাধারণ ছুটির পর জঙ্গি গোষ্ঠীর মুখপাত্ররা বিভিন্ন গোপনীয়তা নিশ্চিত করা যায় এমন অ্যাপসগুলোই চ্যানেল খুলে প্রচারণা চালাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে ভার্চুয়াল যোগাযোগের একটা অংশ বিদেশ থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। তারা নিজেদের তৈরি কন্টেন্ট কিংবা বিদেশি ভাষা থেকে অনুবাদ করে বিভিন্ন কন্টেন্ট আপলোড করছেন। র্যাব বলছে ধারাবাহিক জঙ্গি বিরোধী অভিযানে জঙ্গিরা তাদের সক্ষমতা হারিয়েছে। এখন আমরা আনসারুল্লাহ বাংলা টিম বা আনসার আল ইসলামের একটি প্যাটার্ন দেখতে পাচ্ছি, যেটা আমরা বলছি যে তারা সদস্য সংগ্রহের প্রতি তাদের চিন্তাধারাটা বেশি, এবং যারাকে তারা সদস্য হিসেবে তারা নিয়োগ দিচ্ছে তারা তাদের ব্রেন ওয়াশটার দিকে তারা বেশি নজর দিচ্ছে।
আগে যেভাবে একটা আস্তানা নিয়ে ট্রেনিং দিত, আমির থাকতো, অপারেশন প্ল্যান ও অস্ত্র সংগ্রহ করত, এখন সেই অবস্থায় নেই জঙ্গিরা। নিজ স্থানে তাদেরকে ব্রেন ওয়াশ করানো হতো, ব্রেন ওয়াশ করানোর জন্য যে ট্রেনিং প্রদান, বিভিন্ন বক্তব্য প্রদান, এগুলো তো করা হতো। এছাড়া র্যাব ফোর্সেসের সাইবার মনিটরিং টিমের পক্ষ থেকে তাদের নজরদারি বাড়ানোর কথাও জানান র্যাবের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। সাইবার ওয়ার্ল্ডে তারা বিভিন্ন গ্রুপের মাধ্যমে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে তারা তাদের বক্তব্য দিচ্ছে নিজেদের গ্রুপের মাধ্যমে, এবং এগুলো কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। করোনা থাবায় পেছালো মেট্রো রেলের টার্গেট। চলতি বছরের ডিসেম্বরে মেট্রো চালুর কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না। সেই জায়গায় 2022 সালের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চালু হবে বলে জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। তবে মতিঝিল পর্যন্ত কবে চালু করা যাবে সে বিষয়ে নিশ্চিত করে বলতে পারছেন না কর্তৃপক্ষ। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত, ছবি তুলেছেন দেলোয়ার হোসেন। মেট্রো রেলের আগারগাঁও স্টেশন রাস্তার অংশের কাজ শেষে এখন ভায়াডাক্টের উপরই বেশিরভাগ কর্মযজ্ঞ। করোনা পরিস্থিতির মধ্যেও থেমে নেই প্রকল্পের কাজ। উত্তরা থেকে আগারগাঁও হয়ে মতিঝিল পর্যন্ত পুরো পথে এমনই দৃশ্যমান মেট্রো রেল প্রকল্প। জুন মাস পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি 68 ভাগ। তবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পূর্ত কাজ এগিয়েছে 87.80 ভাগ। আসছে ডিসেম্বরের মধ্যে আগারগাঁও অংশের কাজ শেষের লক্ষ্য থাকলেও করোনার কারণে সেই লক্ষ্য এখন 2022 সালের ডিসেম্বর। আশা করছি যে 2022 সালের ডিসেম্বর মাসে ঢাকা মহানগরবাসী মেট্রো রেলে চলাচল করতে পারবেন। এটা উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত। মতিঝিল পর্যন্ত টার্গেট, তার পরবর্তী তারা হয়তো 6 মাস লাগতে পারে। কমলাপুরের কাজটা তো এখন শুরু করতে হবে। যদি একসাথে শেষ করা যায় তাহলে একসাথেই চালু করব, যদি শেষ করা না যায় তাহলে এটা তৃতীয় ধাপে যে চালু করব। স্বাস্থ্যবিধি মেনে চলছে মেট্রো প্রকল্পের কাজ। এরই মধ্যে বেশিরভাগ কর্মীকে দেওয়া হয়েছে করোনার 2 ডোজ ভ্যাকসিন। এরপরও মেট্রো রেলের আওতাধীন 4টি প্রকল্পে করোনা আক্রান্ত 876 জন, যদিও এখন পর্যন্ত প্রকল্পে মৃত্যু নেই করোনায়। জাপান, চীন, ভারত সহ একটা বড় অংশের বিদেশি শ্রমিক কর্মকর্তারা কাজ করছেন এই মেট্রো রেল প্রকল্পে। কিন্তু বাংলাদেশের যে বর্তমান করোনা পরিস্থিতি তাতে বেশ উদ্বিগ্ন তারা। অনেকে আসতে পারছেন না সরজমিনে। সব মিলিয়ে তাই পুরোদমে চলতে পারছে না মেট্রো রেল প্রকল্পের কাজ। বিদেশিরা আমাদের সাথে মিলেমিশেই একসাথেই আমরা কাজ করছি, সেটা আপনাকে মানতে হবে। স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে যেই কাজগুলো করা সম্ভব সেই কাজগুলোই আমরা করছি। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 11.73 কিলোমিটার ভায়াডাক্টের উপর বসে গেছে রেল ট্র্যাক। প্রথম পর্যায়ের 9টি স্টেশনও দৃশ্যমান। দেশে চলে এসেছে 4টি মেট্রো রেলের 24 সেট কোচ। আগামী সেপ্টেম্বর নাগাদ আরো 5টি মেট্রো রেল জাপান থেকে আসার কথা বাংলাদেশে। আমাদের করোনার কনস্ট্রাকশনের উপরে তার নেতিবাচক একটা বড় প্রভাব আছে। তবে অভিজ্ঞতা আমাদের হয়ে গেছে। প্রথমে একবার কোভিড, তারপর আবার আসলো। তারা এটাকে কাজে লাগিয়ে নির্দিষ্ট সময় না পারলে পরেও এর পরিবর্তিত সময়ের মধ্যে যেটা প্রক্ষেপণ করা হবে, অ্যাটলিস্ট সেই জায়গায় যদি আমরা ধরতে পারি তাও অর্জনটা কম হবে না। সব মিলিয়ে এজন্য করোনা পরিস্থিতির উপরই আবারও নির্ভর করতে হচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষকে। তবে এখন টিকা কার্যক্রম গতিশীল হওয়ায় আগামী ডিসেম্বরে আগারগাঁও পর্যন্ত চালুর ব্যাপারে জোর আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। এবারে শোকাবহ আগস্ট। একটা সময় বাংলাদেশ নিয়ে কটাক্ষ করতেন বিদেশিরা। আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে সেই সোনার বাংলা। ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তির যে বীজ রোপণ করেছিলেন তা এখন বিশ্বের বিস্ময়। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন মাত্র 3 অর্থবছর, অথচ এই সময়ে মাথাপিছু আয় ও বিস্ময়কর প্রবৃদ্ধি অর্জন করে বাংলাদেশ। শোকাবহ আগস্টে বঙ্গবন্ধুর অর্থনৈতিক মুক্তির ভাবনা ও দেশের অগ্রযাত্রার কথা জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। কোটি মানুষকে দাবা রাখতে পারবো না। অদম্য বাঙালিকে দমিয়ে রাখা যায়নি। 50 বছর আগে ইতিহাসের মহানায়কের দৃপ্ত উচ্চারণ এখনো চিরভাস্বর। বঙ্গবন্ধুর ঐতিহাসিক সেই ভাষণেই লেখা হয় 56,000 বর্গমাইলের ইতিহাস, গণমানুষের অর্থনৈতিক মুক্তির ভাবনাও।
যুদ্ধ পরবর্তী সদ্য স্বাধীন বাংলাদেশ যখন বিপর্যস্ত আর দুর্ভিক্ষের ছোবলে ছিন্ন ভিন্ন, তখন মাত্র ৩ বছরেই বঙ্গবন্ধুর নেতৃত্বে মাথাপিছু আয় 1970-71 সালের $85 থেকে উঠে আসে $271। বিশ্বব্যাংকের হিসাবে কেবল মাথাপিছু আয় নয়, 1970-71 অর্থবছরের নেতিবাচক প্রবৃদ্ধি বিস্ময়করভাবে তা 1974-75 সালে ছাড়িয়ে যায় 7%। এছাড়া মূল্যস্ফীতির চাপ কমে আসে 20%। কৃষকদের জন্য নেন যুগান্তকারী সব সিদ্ধান্ত, যেখানে জমির খাজনা মওকুফ, মালিকানার সর্বোচ্চ সিলিং নির্ধারণ সহ উৎপাদন বাড়াতে কৃষিবান্ধব নীতি সহায়তার উদ্যোগ নেন বঙ্গবন্ধু। তার রাজনীতির মাধ্যমে অর্থনৈতিক মুক্তি অর্জন এবং মৌলিক চাহিদা মানুষের যাতে ব্যবস্থা করা যায়, সেটা তার অর্থনৈতিক মূল দর্শন ছিল। মানুষ ছিল কেন্দ্রবিন্দুতে, তাদের কল্যাণ সাধন। তিনি 1 লক্ষ সার্টিফিকেট মামলা কৃষকদের উপর থেকে তুলে নিয়েছিলেন এবং একই সঙ্গে আধুনিক বীজ এবং সেচের ব্যবস্থা করেছিলেন, বিদেশ থেকে খাদ্য আমদানির ব্যবস্থা করেছিলেন। বঙ্গবন্ধুর দেখানো পথে তার কন্যার নেতৃত্বে এগিয়ে চলছে অদম্য বাংলাদেশ। শত প্রতিকূলতা আর বাধা মোকাবেলা করেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আজকের বাংলাদেশ। তাই 1971-72 সালের মাত্র $900 কোটি অর্থনীতি এখন ছাড়িয়েছে $33,000 কোটি। দারিদ্র্য নির্মূলে বড় সাফল্য তো আছেই, প্রতিবেশী ভারত ও পাকিস্তানের চেয়েও বাংলাদেশে গিয়েছে নানা সূচকে। পাকিস্তানের চেয়ে প্রায় দ্বিগুণ মাথাপিছু আয় আর ভারতের মাথাপিছু জিডিপিকেও ছাড়িয়েছে বাংলাদেশ। তো এই 10 বছরে জনবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে অর্থনীতিটা এমন ভাবে দ্রুত গতিতে, অত্যন্ত স্টেডি ভাবে এটা অগ্রসর হয়েছে সর্বক্ষেত্রে। 50 বছরের পথচলায় তলাবিহীন ঝুড়ি আজ কেবলই বিস্ময় ছড়ায়। পদ্মার বুকে নিজস্ব অর্থায়নে রচিত হয় উন্নয়ন যাত্রা, অবাক তাকিয়ে রয় বিশ্ব। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমান এবং খন্দকার মোশতাকের সংশ্লিষ্টতা স্পষ্ট। শোকের মাস আগস্ট উপলক্ষে কৃষক লীগ আয়োজিত রক্তদান অনুষ্ঠানে তিনি আরও বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর খুনিদের জিয়াউর রহমান যেমন পৃষ্ঠপোষকতা করেছেন, পরবর্তীতে এই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন জেনারেল এরশাদ এবং বেগম খালেদা জিয়াও। শাহ আলী জয়ের রিপোর্টে বিস্তারিত। শোকের মাসের প্রথম দিনে ধানমন্ডির 32 নম্বর প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্ত প্লাজমা দান এবং ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করে কৃষক লীগ। অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার ফুফু বেঁচে গিয়েছিলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতে আর পরাজিত শক্তিকে প্রতিষ্ঠিত করতেই ঘাতকরা হত্যা করে জাতির জনককে। 15 আগস্টে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা বিবিসিতে যে ইন্টারভিউ দিয়েছিল, সেই ইন্টারভিউতেই কিন্তু তারা বলেছিল যে জিয়াউর রহমান তার সাথে তাদের যোগাযোগ ছিল, সম্পর্ক ছিল এবং সফল হতে পারলে সে তাদের পাশে থাকবে, এই কথাও দিয়েছিল এবং সব রকম সহযোগিতাও করেছিল। যে মোশতাক জিয়ার যে সখ্যতা এবং তাদের যে এই কাজের সঙ্গে সম্পূর্ণ সম্পৃক্ততা, এটা তো স্পষ্ট। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু হত্যার পর যারাই ক্ষমতায় এসেছে তারাই প্রতিষ্ঠিত করেছে খুনিদের। জিয়াউর রহমান তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দেয়, ব্যবসা করার সুযোগ দেয়। জিয়ার পথ ধরে আমরা দেখেছি জেনারেল এরশাদ এই খুনিদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার সুযোগ দেয়। তার থেকেও এক ধাপ উপরে যে খালেদা জিয়া, এই খুনি রশিদকে পার্লামেন্টে ভোট চুরি, 15 ফেব্রুয়ারি 96 সালে ভোট চুরি করে তাকে নিয়ে এসে পার্লামেন্টে বসায় বিরোধী দলের নেতার চেয়ারে। জাতির জনকের স্বপ্নের স্বদেশ গড়ে তুলে ক্ষুধা, দারিদ্র্য এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠাই জীবনের একমাত্র লক্ষ্য, এ কথা জানান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসি ফুটানো। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। প্রশাসনের সমন্বয়হীন সিদ্ধান্ত আর বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ঝুঁকি নিয়ে রোববারও রাজধানীতে পৌঁছেছে শিল্প কারখানার শ্রমিকেরা। এরপর 2 দফা লঞ্চ ও পরিবহন চালুর সিদ্ধান্ত বদলের ঘোষণাও অনিশ্চয়তা কাটেনি রাজধানীমুখী মানুষের। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি পৌঁছায় আরও চরমে। বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম।
লকডাউনে শিল্প কারখানা চালুর প্রথম দিনেও মাওয়া দৌলতদিয়া ফেরিঘাটে ছিল রাজধানীমুখী মানুষের ঢল। যাতায়াতের সরকারি ঘোষণা থাকলেও শনিবার ঘাট থেকে ছাড়েনি লঞ্চ। পরে 2 দফায় সিদ্ধান্ত বদলে লঞ্চ চলাচলের সময় বাড়ানো হয় সোমবার সকাল পর্যন্ত। অনিশ্চয়তা নিয়ে যারা সড়ক পথে রাজধানী ফিরছিলেন তারাও আটকে পড়েন মহাসড়কে যানজটের ভোগান্তিতে। আর যারা রাজধানীতে প্রবেশ করেছেন তারাও রোববার সকালে পায়ে হেঁটে গন্তব্যে রওনা হয়েছেন। ভাড়া মনে করেন 3 গুণ বেশি প্রাইভেট কারে আসতে নামাইতেছে আমিন বাজারের ওইখানে। তো এখন এই আবার হাঁটতে হাঁটতে যাচ্ছি, এখানে গিয়ে গন্তব্য হচ্ছে নারায়ণগঞ্জ যাবো। আমি বরগুনা থেকে আসছি, কালকে 7টায় রওনা দিয়েছি, এখানে এই নামছি। অনেক কষ্ট হয়েছে আসতে। আমাকেও 2 জনের কাছ থেকে ভাড়া নিয়েছে আপনার 7,500 টাকা, 7,500 টাকা। সড়কে গাড়ি চলাচলের সীমিত সময় বেঁধে দেওয়ায় জেলা টার্মিনালগুলোতেও সংকটে পড়েছেন যাত্রীরা। একদিকে আমরা গাড়ি পাচ্ছি না, অন্যদিকে আমাদের চাকরি চলে যাচ্ছে। কলকারখানা সব খুলে দিয়েছে, এখন আমাদের তো কাজ করতে হবে, আমাদের কাজে তো যোগদান করতে হবে। আমরা যাত্রীদেরকে গন্তব্যে পৌঁছাই দিয়ে আমরাও আমাদের বাড়ি ঘরে পৌঁছতে চাই। পথে পথে ভোগান্তি আর স্বাস্থ্য ঝুঁকি নিয়ে যে যেভাবে পারছেন ছুটছেন রাজধানীতে। এদিকে সীমিত সময়ের জন্য রাজধানীতে চলাচল করেছে গণপরিবহন। এর আগে লকডাউনে যাতায়াতের ব্যবস্থা না করে শিল্প কারখানা চালুর ঘোষণায় স্বাস্থ্য ঝুঁকি আর চরম ভোগান্তি নিয়ে শুক্র ও শনিবার ফেরিঘাটে ঢল নামে রাজধানীমুখী মানুষের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এদিকে রপ্তানিমুখী কারখানা খোলায় স্বস্তি ফিরেছে মালিক শ্রমিক উভয়ের মাঝেই। আসার পথে দীর্ঘ ভোগান্তি হলেও কাজে যোগ দিয়ে খুশি শ্রমিকেরা। মালিকরা বলছেন প্রথম দিনে শ্রমিক উপস্থিতি ছিল কাঙ্ক্ষিত নয়। রপ্তানি বাঁচাতে পোশাক মালিকদের অনুরোধে কারখানা খুলে দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে রপ্তানির সাথে জড়িত মালিক সংগঠনগুলো। সাভার প্রতিনিধি নাজমুল হুদার সহযোগিতায় সুলতান আহমেদের রিপোর্ট। হঠাৎ সিদ্ধান্ত, কারখানা খুলে দেওয়া হচ্ছে 1 আগস্ট থেকেই। এমন খবরে কেউ চাকুরি বাঁচাতে, কেউ আবার বেতন কাটার ভয়ে রাজধানীমুখী হতে শুরু করে শুক্রবার রাত থেকেই। তবে গণপরিবহন বন্ধ থাকায় শ্রমিকদের ঢাকায় ফেরাটা ছিল নিদারুণ ভোগান্তি দিয়ে পূর্ণ। অবশেষে রোববার সকাল থেকেই কাজে যোগ দেয় শ্রমিকরা। সাভার, গাজীপুর, আশুলিয়া সহ আশপাশের এলাকা আবারও মুখরিত শ্রমিকদের পদচারণায়। আগের সেই উদ্যমেই কাজ করতে দেখা গেছে শ্রমিকদের। চোখে মুখে উচ্ছ্বাসটাও স্পষ্ট। সামাজিক দূরত্ব মেনে খুব ভালোভাবে কাজ করতেছি। বাইরে সে ফ্যাক্টরির ভিতরে নিরাপদ আছে। ভালোভাবে হাত পরিষ্কার করে থাকি, বারবার ওয়াশ করি হাত পাও। কারখানা মালিকরা বলছেন স্বাস্থ্যবিধি নিয়ে সবচেয়ে বেশি নজর তাদের। তবে প্রথম দিনে শ্রমিক উপস্থিতি নিয়ে সন্তুষ্ট নয় বেশিরভাগ কারখানা মালিক। আজকে আমরা যে উপস্থিতি দেখেছি সেটা 70% মতো উপস্থিতি আছে, তো কোনো কোনো জায়গায় আরো কম আছে। তো সেই ক্ষেত্রে আমরা স্টাফের মাধ্যমে চেষ্টা করতেছি অন্তত ওদের সঙ্গে যোগাযোগ করে কিভাবে ওরা এই লকডাউনের পরে আমাদের এখানে আসতে পারে। আমাদের প্রতিষ্ঠানগুলো খোলা রেখে বিদেশের সাথে যে আমাদের সম্পর্কটা সেটা আমাদের অটুট থাকবে। আমাদের দেশে প্রচুর অর্ডার আসবে, বেকার সমস্যার সমাধান হবে। অবশ্য কারখানা খুলতে মালিকদের চেষ্টার কমতি ছিল না। বিজিএমইএ, বিকেএমইএ সহ সবগুলো তৈরি পোশাক সংগঠন কয়েক ধাপে বৈঠক করেছে মন্ত্রিপরিষদ সচিবের সাথে। দিয়েছেন প্রধানমন্ত্রী বরাবর চিঠিও। রপ্তানিমুখী শিল্পকে লকডাউনে আওতামুক্ত রেখেছেন, এই জন্য আমি সরকার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। কোনো ফ্যাক্টরিতে তো কোনো স্বাস্থ্যবিধির ব্যাপারে কোনো ব্যত্যয় ঘটে, অবশ্যই তার বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হবে বিজেপি থেকে। ছোট বড় সব কারখানায় দ্রুত শ্রমিকদের জন্য করোনার ভ্যাকসিন দেওয়ার দাবিও জানিয়েছেন মালিকরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাস আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। একদিনে মারা গেছেন আরও 231 জন। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন 14,844 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত সংবাদ বুলেটিনে এই তথ্য জানিয়েছে। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন 12,64,328 জন। এদের মধ্যে মোট মারা গেছেন 20,916 জন। গত 24 ঘন্টায় 49,529টি নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 29.97%। আজ থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ পাবে রাজধানীর মানুষ। 7 আগস্ট থেকে শুরু হচ্ছে করোনা টিকা প্রয়োগের প্রান্তিক পরিকল্পনা, যার মাধ্যমে সারা দেশের ইউনিয়ন পর্যায়েও দেয়া হবে করোনা টিকা। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, জাতীয় পরিচয়পত্র না থাকলেও বিশেষ ব্যবস্থায় টিকা পাবেন বয়োজ্যেষ্ঠরা। এদিকে হঠাৎ করে রাজধানীমুখী জনস্রোত নিয়ে করোনা সংক্রমণ বৃদ্ধির শঙ্কায় পড়েছে স্বাস্থ্যসেবা বিভাগ।
রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। সারা দেশে বিপুল সংখ্যক মানুষের মাঝে টিকা প্রয়োগের জন্য মহাপরিকল্পনা হাতে নিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ, যার মাধ্যমে দেশের ইউনিয়ন পর্যায়েও টিকা পাবেন সকলে। এর ফলে বাড়বে টিকা কেন্দ্র, বয়োজ্যেষ্ঠদের জন্য থাকছে জাতীয় পরিচয়পত্র ছাড়াই টিকা পাওয়ার ব্যবস্থা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্যমন্ত্রী জানান এই মাইক্রো প্ল্যানের বিস্তারিত। স্টেপটা হচ্ছে এরকম যে ইউনিয়ন পর্যায়ে আমরা যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে আমাদের পুরনো ইপিআই স্কেজুলে যেভাবে ভাগ করা আছে ওইভাবে ভাগ করে আমরা টিকাটা দেব। নিবন্ধন নাও করতে পারে তাহলেও তাদের টিকা দেওয়া হবে। তাদের যে আইডি কার্ড আছে আইডি কার্ড দিয়ে দেখেই তাদের টিকা দেওয়া হবে। আইডি কার্ড যদি নাও থাকে আমরা বিশেষ ব্যবস্থায় তাদেরকে আমরা টিকা দেব। এদিকে যারা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজের অপেক্ষায় ছিলেন, ঢাকায় তারা টিকা পাবেন কাল থেকেই। সারা দেশে তা দেয়া হবে 7 তারিখ থেকে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আমরা কেন্দ্রকে নির্দেশনা দিয়েছি অ্যাস্ট্রাজেনেকা দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য একটি নির্দিষ্ট চিহ্ন দিতে হবে বা কোন রকম ব্যানার লাগাতে হবে যে এখানে শুধুমাত্র অ্যাস্ট্রাজেনেকা দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। তবে করোনা বিধিনিষেধের মধ্যেই শিল্প কারখানায় কাজে যোগ দিতে যে হারে মানুষ ঢাকায় ফিরছে, তাতে সংক্রমণ আরও বৃদ্ধির শঙ্কা করছে স্বাস্থ্যসেবা বিভাগ। আমাদের দেশে তো করোনা এখনো ঊর্ধ্বমুখী। বিধিনিষেধ অবশ্যই থাকতে হবে, বিধিনিষেধের মধ্যেই বিধিনিষেধ মেনে কাজ করতে হবে। এছাড়াও সকল বয়সী মানুষের পাশাপাশি গর্ভবতী নারীদেরও টিকা প্রয়োগ করতে চায় স্বাস্থ্য অধিদপ্তর। এই বিষয়ে সুপারিশও করেছে টিকা কমিটি, যা এখন মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। করোনার টিকাদান নিয়ে সরকারি সিদ্ধান্তকে বুড়ো আঙ্গুল দেখিয়েছেন চট্টগ্রাম 12 আসনের এমপি ও হুইপ শামসুল হক চৌধুরী। তার বাড়ির পাশেই নির্ধারিত সময়ের 1 সপ্তাহ আগেই 2000 মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। রীতিমতো ব্যানার, পোস্টার ও হুইপের মৌখিক অনুমতি নিয়েই এই কাজটি করেছেন হুইপ অনুসারী পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট মোহাম্মদ রবিউল হোসেন। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, প্রশাসন সহ সব মহলে। সরকারি সিদ্ধান্তের 1 সপ্তাহ আগেই ওই কেন্দ্রে গণটিকা কার্যক্রম শুরু হওয়ায় তদন্তে নেমেছে স্বাস্থ্য বিভাগ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নে টিকাদান কেন্দ্র খোলার পোস্টার এটি। এখানে স্পষ্টভাবে শুক্রবার থেকে টিকাদানের কথা উল্লেখ করে নানাভাবে হুইপ শামসুল হকের প্রশংসা করা হয়েছে। এই পোস্টার প্রকাশের পর স্থানীয় মানুষকে মোবাইলে মেসেজ দেওয়া হয় টিকা নেয়ার জন্য। অনেকটা সরকারি আদেশের মতোই সেই মেসেজে উল্লেখ করা হয় টিকা কখন দেওয়া হবে। এই আয়োজনের বাস্তব রূপ ধরা পড়ে বিভিন্ন ছবিতে। একের পর এক মানুষ এসে টিকা নিতে থাকেন। সাধারণ এসব মানুষের জানার কথা নয় যে এই প্রক্রিয়ার কোনো বৈধতা নেই। এসব কর্মকাণ্ড পরিচালনা করছেন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ও পটিয়া কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম। এলাকায় তিনি হুইপ শামসুল হকের ঘনিষ্ঠ বলেও পরিচিত। স্যার, এলাকাবাসী আমাকে ধরছে, ওরা নিবন্ধন করে রাখছে, আমি টিকা মারতে পারবো না। ঠিক আছে, তুমি একটু ব্যবস্থা করো, তুমি পারলে মেরে দাও। শুক্রবার একটা সময় পাইছি, সুতরাং আমি এই কাজটা আমি গত শুক্রবারে নামাজের আগে সিদ্ধান্ত নিয়ে কাজটা আমি করছি। এই ঘটনা দেশের বড় বড় সংবাদ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টিকারী খবর। একজন হুইপ কোন ক্ষমতা বলে রাষ্ট্রীয় সিদ্ধান্ত অমান্য করতে পারেন, এখন সেটি বড় প্রশ্ন। আমি সাধারণত শুক্রবার সন্ধ্যার পরে জানতে পারি। জানার সাথে সাথে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিভিল সার্জনকে জানিয়েছি। আমি তো ছুটির দিন ছিল, আমি জানতাম না। আমার নলেজের বাইরে এই টিকাটা নেওয়া হয়েছে। যদি নিয়ে থাকে সেটা আমার নলেজের বাইরে। হুইপ শামসুল হকের এলাকার এই দুর্নীতি নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা 2 কার্যদিবসের মধ্যে প্রতিবেদনের নির্দেশনা দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছেন। এটা আমাদের আমরা জানতাম না, এটা বলতে পারি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে অবহিত করা হয় না। কিছু নীতিমালা আছে, এই নীতিমালাগুলো যথাযথভাবে সেখানে মেনে চলে করা, এটা টিকা দেওয়া হয়েছে কিনা, এগুলো এই তদন্ত কমিটি কিন্তু এগুলো খতিয়ে দেখবে। শুক্র ও শনিবার 2 দিনে পটিয়ার শোভনদণ্ডী ইউনিয়নের রাশিদাবাদ গ্রামে 3টি পৃথক স্থানে 2.5 থেকে 3000 মানুষকে করোনার টিকা দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনার মাঝেই রাজধানীতে দ্রুতই বেড়ে চলেছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই প্রায় 200-র মতো ডেঙ্গু রোগী রক্তে প্লাটিলেট কমে যাওয়ায় ভর্তি হচ্ছেন হাসপাতালে। যদিও বড় হাসপাতালগুলো কোভিড ডেডিকেটেড হওয়ায় ব্যাহত হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার সুযোগ। বিশেষজ্ঞরা বলছেন, করোনার মাঝেই ডেঙ্গু আক্রান্তের এমন ঊর্ধ্বমুখী হার চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।
বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। প্রতি 1 বছরের ব্যবধানে ভয়াবহভাবে ফিরে আসছে ডেঙ্গুর প্রকোপ। সর্বশেষ 2019 সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন 1 লাখেরও বেশি মানুষ, আর সেবার মৃত্যুবরণ করেন 175 জন। এবছরও আক্রান্তের হার ঊর্ধ্বমুখী। গত 7 মাসেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 2300 জন। বেশিরভাগ রাজধানীবাসী সচেতন নন, আবার লকডাউনে রাজধানী ছেড়ে যাওয়াদের তালাবদ্ধ অনেক বাড়ি উর্বর ক্ষেত্র হয়ে উঠেছে এডিস মশার বংশবিস্তারে। একটু বৃষ্টিতেই খোলা পাত্র আর বারান্দার টবে জমছে পানি। এরই মধ্যে মশক নিধনে বিশেষ অভিযান শুরু করেছে 2 সিটি কর্পোরেশন। রাজধানীর অনেক হাসপাতালই কোভিড ডেডিকেটেড হওয়ায় রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে চিকিৎসা নিতে এসে। রাজধানীর মিটফোর্ড হাসপাতালে গিয়ে দেখা গেল ডেঙ্গু রোগীর বাড়তি ভিড়। ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক দিন দিন বাড়ছে এবং এই পরিস্থিতিটা আসলে গতবারও অনেক কম ছিল। অনেক জায়গায় পানি জমে থাকে, এই পানি থেকে মশাগুলো তৈরি হয় আর কি। অনেক মশার মারার মতো মানে লোক যাওয়া আসা করে না ওই জায়গায়। করোনার পরিবর্তিত পরিস্থিতির কারণে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল সহ অনেক হাসপাতালই পুরোপুরি কোভিড হাসপাতালে রূপান্তরিত হয়েছে। এমন পরিস্থিতিতে নন কোভিড রোগীদের চিকিৎসা সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। গতবার এই হাসপাতালে 120 সিটের ডেঙ্গু ওয়ার্ড থাকলেও আগস্ট মাস থেকে এবার রোগী ভর্তি হচ্ছে না কোভিড ডেডিকেটেড হবার কারণে। করোনার চাপের জন্য যে আমাদের যে ম্যানেজমেন্ট, এটাকে বেশি আরো সক্ষমতা তৈরি করতে হবে। যে সমস্ত রোগীর প্লাটিলেট কমে যাচ্ছে অথবা তার বিভিন্ন জটিলতা দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু ভর্তির দরকার। আদারওয়াইজ কিন্তু সব রোগীর ভর্তিরও দরকার না, তারা শুধু অবজারভেশনে থাকা। সংশ্লিষ্টরা বলছেন যে কোনো উপায়ে নিয়ন্ত্রণে আনতে হবে ডেঙ্গুকে। করোনার হার ক্রমেই ঊর্ধ্বমুখী। এর মধ্যে ডেঙ্গু যদি মাথাচাড়া দিয়ে ওঠে তবে ভেঙে পড়তে পারে স্বাস্থ্য ব্যবস্থা। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। নানা নামের নানা সংগঠন খুলেছেন হেলেনা জাহাঙ্গীর, হয়েছেন অঢেল সম্পদের মালিক। আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটি থেকে বহিষ্কৃত হওয়া হেলেনা রিমান্ডে আরও জানান, কুমিল্লায় এমপি ও সিটি কর্পোরেশনে নির্বাচনের ইচ্ছা ছিল তার। এছাড়া সুখ্যাতির আশায় বিভিন্ন অপকর্ম করেন হেলেনা। এসব তথ্য জানান পুলিশের গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী। বিস্তারিত মাসুদ আল্লাহ বনির প্রতিবেদনে। নামে বেনামে অঢেল সম্পদের মালিক হেলেনা জাহাঙ্গীর ভুইফোর বিভিন্ন সংগঠন খুলে চাঁদাবাজি এবং মানুষকে ব্ল্যাকমেল করে অর্থ উপার্জন, সুনাম সুখ্যাতি অর্জন ছাড়াও জয়যাত্রা টেলিভিশন খুলে নিজের নানা কর্মকাণ্ড প্রচার করে তিনি নিজেকে পরিচিত করেন সিস্টার হেলেনা হিসেবে। নানা অভিযোগে গ্রেফতার হেলেনার বিরুদ্ধে র্যাব 3টি মামলা করলেও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিনি রিমান্ডে। তাই জিজ্ঞাসাবাদে এই মামলা বেশি গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানান পুলিশের গুলশান বিভাগের ডিসি। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে আরও নতুন কিছু তথ্য পাওয়া গেছে যা তদন্তের স্বার্থে এখনই জানানো সম্ভব না। বিশেষায়িত টিম গঠন করা হয়েছে, তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন, ভিডিও বা অডিও তাকে দেখানো হচ্ছে। চেষ্টা করছি অনেক তথ্য সংগ্রহের জন্য, নেতিবাচক বা মানহানিকর যে কথা বলা, এই সম্বন্ধে বেশ কিছু তথ্য প্রমাণও কিন্তু আমাদের কাছে এসছে। রাজনৈতিক ও সামাজিক উচ্চাকাঙ্ক্ষা থেকে বিভিন্ন অনৈতিক কাজ করতেন হেলেনা। এছাড়াও তার কুমিল্লায় এমপি ও সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা ছিল বলেও জানা গেছে। তার একটি প্রচেষ্টা ছিল যে সবসময় সামাজিকভাবে স্বীকৃতি আদায় করা। তার যে আইপি টেলিভিশন, সেখানে অনেককে নিয়ে এসে বিভিন্ন টকশো করা। হেলেনা দেশি বিদেশি ব্যক্তিদের ব্ল্যাকমেল করে চাঁদা আদায় করলেও এখনো পাওয়া যায়নি সবার নাম। এবং সামাজিক যোগাযোগ কোন কোন মাধ্যম ব্যবহার করে তিনি এইভাবে বিভিন্ন সম্মানজনক ব্যক্তির যে তাদেরকে মানহানি করার যে তার অপচেষ্টা, সেই বিষয়গুলো কিন্তু তারা লক্ষ্য করে দেখছেন। জয়যাত্রা টেলিভিশনে মধ্যপ্রাচ্য সহ 1.5 শতাধিক দেশে প্রতিনিধি এবং আলাদা সাইবার মনিটরিং টিম থাকায় জঙ্গি সংশ্লিষ্টতা আছে কিনা তাও খতিয়ে দেখা হবে। পরে ডিজিটাল নিরাপত্তার মামলাটি হস্তান্তর হবে ডিবিতে। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা। করোনাকালে মানুষের পাশে দাঁড়ানোর কথা যাদের, তৃণমূলের সেই জনপ্রতিনিধিরাই 17 মাস সম্মানী ভাতা পাচ্ছেন না। কুষ্টিয়া সদরের বটতল ইউনিয়ন পরিষদের 11 জন সদস্য এমন অভিযোগ এনেছেন। তারা বলছেন, দেশের অন্যতম ধান চালের মোকাম খাজানগর এই ইউনিয়নের মধ্যে পড়ায় পরিষদের আয় অনেক, তারপরও চেয়ারম্যান তাদের ভাতা পরিশোধ করছেন না। বিস্তারিত জাহিদুজ্জামানের প্রতিবেদনে।
কুষ্টিয়ার খাজানগরের এসব চালকলের অবস্থান বটতল ইউনিয়নে। এমন 2 শতাধিক মিলের ট্যাক্স সহ বিভিন্ন খাতে বছরে এই ইউনিয়ন পরিষদের আয় 50 লাখের উপরে, অথচ 7 লাখ টাকাতেই হয়ে যায় সদস্যদের সম্মানী ভাতা। কিন্তু তাদের বকেয়া জমেছে 17 মাসের। এই মর্মে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন পরিষদের 11 জন মেম্বার। চেয়ারম্যানের ভয়ে পরিষদে না গিয়ে বিভিন্ন এলাকায় ভাতার দাবিতে মিলিত হচ্ছেন তারা। করোনাকালীন সময় আমরা খুবই ক্ষতিগ্রস্ত অবস্থায় আছি। আমরা যে দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছি না, সেই বেতনের জন্য আমরা ডিসির কাছে, এমপি মহোদয়ের কাছে এবং সেই আমাদের উপজেলা চেয়ারম্যানের কাছে অভিযোগ জানাচ্ছি। এর বাইরেও চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ তারই পরিষদের সদস্যদের। আমরা যেহেতু কোনো দৃশ্যমান কোনো উন্নয়ন দেখতে পাচ্ছি না, আমাদের বকেয়া দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমাদের সম্মানী ভাতা বকেয়া হয়ে আছে, তাহলে এই টাকাগুলো কোথায় যাচ্ছে? সঠিক যে বিচার, যে ন্যায্য যে ন্যায় যে কথা, এই কথা কিন্তু তার মাধ্যম দিয়ে আমরা পাইনি। তবে এসব অভিযোগ মানতে নারাজ চেয়ারম্যান। ঈদের আগেও 2 মাসের বেতন দিছে, ফান্ড থাকলে তারা বেতন নিয়ে নেবে, অসুবিধা নেই। চাওয়া এইগুলো মিথ্যা কথা বলে এখন সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রতিপক্ষরা এগুলো শিকারে করাচ্ছে। তৃণমূলের এসব জনপ্রতিনিধি আর্থিক কষ্টে থাকলে করোনাকালে মানুষের দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া সহ প্রতিরোধে ভূমিকা রাখবে কি করে, সে প্রশ্ন এ সদস্যদের। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। দেশজুড়ে অসহায় মানুষের মাঝে চলমান ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে জয়পুরহাটের 1000 পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী গ্রুপ বসুন্ধরা। রোববার 3 উপজেলায় এই সহায়তা কার্যক্রম চলে। স্বাস্থ্যবিধি মেনে সার্বিক ব্যবস্থাপনা করে দৈনিক কালের কণ্ঠের পাঠক ফোরাম শুভ সংঘ। আলমগীর চৌধুরীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উত্তরাঞ্চলের রংপুর, বগুড়ার পর এবার জয়পুরহাটে খাদ্য সহায়তা কার্যক্রম শুরু করল দেশের অন্যতম বড় ব্যবসায়ী গ্রুপ বসুন্ধরা। চাল, ডাল, তেল সহ বিভিন্ন নিত্যপণ্য জেলার আক্কেলপুর, খেতলাল ও কালাই উপজেলার মানুষের মাঝে রোববার বিতরণ করা হয়। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহানের এই উপহার দরিদ্রদের কাছে পৌঁছে দেওয়ার সার্বিক কার্যক্রম পরিচালনা করে শুভ সংঘ। এটা ভালো, খুশি হয়েছি। আর যে ব্যক্তিরা দিলেন তাদের যেন আল্লাহ তাআলা ভালো রাখেন। বসুন্ধরা গ্রুপ যে ত্রাণ দিচ্ছে, এটা হলো গরিবের জন্য, আমাদের জন্য সুবিধা। ভালো লাগছে, আল্লাহর কাছে যা পাইছে তার দোয়া করেছে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের নির্দেশে সারা দেশে এই কার্যক্রম চলবে বলে জানান শুভ সংঘের পরিচালক। আমরা সারা দেশেই ত্রাণ সহায়তা বিতরণ কার্যক্রম শুরু করেছি। ইতিমধ্যে আমরা রংপুর বিভাগে 24,000 পরিবারকে সহায়তা দিয়েছি। গত 4 দিনে আমরা বগুড়ার 4000 মানুষকে সহায়তা দিয়েছে। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। বসুন্ধরা গ্রুপ এবং কালের কণ্ঠ শুভ সংঘের প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আশা করি তাদের এই মহৎ উদ্যোগ সামনে আরো প্রসারিত হবে। দিনমজুর মানুষের মধ্যে যে ত্রাণ সামগ্রী নিয়ে এগিয়ে আসছেন, নিরন্ন মানুষের মুখে যে ভাত তুলে দিচ্ছেন, যে সহযোগিতা করছেন, এর জন্য আমি বসুন্ধরা গ্রুপকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। জয়পুরহাটে মোট 2000 পরিবারকে এই সহায়তা প্রদানের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। বাংলাদেশ ভারতের মধ্যে হলদিবাড়ি চিলাহাটি রেলপথ দিয়ে চালু হলো নিয়মিত পণ্যবাহী ট্রেন। রোববার ভারতীয় রেলওয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের ডামডিন স্টেশন থেকে পাথর বোঝাই প্রথম মালবাহী ট্রেন বাংলাদেশে পাঠায়। হলদিবাড়ি চিলাহাটি রুটটি 1965 সালের পর থেকে বন্ধ ছিল। গেল বছর ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ভার্চুয়াল সভায় এই রুট উদ্বোধন করেন। মূলত ভারত থেকে পাথর, চুনাপাথর কিংবা বোল্ডার, খাদ্যশস্য, তাজা ফল, রাসায়নিক সার, কাঠ, বেশ কিছু পণ্য এই রেলপথ দিয়ে বাংলাদেশে ঢুকবে। আমরা ফার্স্ট এনজেপির দিকে রওনা, নিউ জলপাইগুড়ির দিকে রওনা দিয়ে হলদিবাড়ি এসেছি। ওইখানে সমস্ত কাগজপত্র ক্লিয়ার করে হলদিবাড়ির দিকে আমরা 16টা 15তে রওনা দিয়েছি আর চিলাহাটি এসেছি। প্রথম চালান ছিল প্রায় 56 বছর পরে। এটা এখন সামনে আমরা রেগুলার ইন্টারভ্যালে আমরা দেখতে পারবো। করোনা পরিস্থিতির উন্নতি হলে নিশ্চয়ই আমরা দেখতে পাবো যে বাংলাদেশ এবং ভারতের যাত্রীগণ তারা সহজে দার্জিলিং, গ্যাংটক সহ ভারতের সবগুলো পর্যটন স্থানে তারা সহজে ভ্রমণ করতে পারবেন।
যশোরে আমন ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তারা বলছেন, গেল মৌসুমে ধানের দাম ভালো পাওয়ায় এবার এ ধান চাষে আগ্রহ বেড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, আমনের আবাদ প্রসারের লক্ষ্যে কৃষকদের সব ধরনের সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যশোরে আমন ধান চাষের জন্য জমি তৈরি, চারা রোপণ সহ বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তারা জানান, সাধারণত বর্ষা মৌসুমে বৃষ্টির পানি দিয়ে আমন ধান আবাদ করা হয়, এ কারণে সেচের প্রয়োজন হয় না। বড় ধান শেষ করে আমন ধানের মৌসুম শুরু করেছি। ধান বই তৈরি করে এখন রোয়ার কাজে আমরা অনেক ব্যস্ত। আবহাওয়া যদি ভালো হয় ধানও ভালো হবে, আবহাওয়া খারাপ হলে আমাদের ধান ফলবে না। সামনে আমাদের ভাদ্র মাস, এখন শ্রাবণ মাসেই রুইয়ে শেষ করতে হবে, এই জন্য আমাদের আছে ব্যস্ত সময় পার করতে হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, চলতি মৌসুমে আমন ধান আবাদের জন্য আবহাওয়া অনুকূলে রয়েছে। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে এবছর আশানুরূপ আমন ধান উৎপাদন হবে। এ ধানের আবাদ প্রসারের লক্ষ্যে কৃষকদের সব ধরনের সহায়তা করা হচ্ছে। আমরা সেই ধরনের পরামর্শ দিচ্ছি যে আধুনিক এবং সর্বশেষ ফলন বেশি এই ধরনের স্বল্প সময়ের যে আমনগুলি আছে, উচ্চ ফলনশীল এবং হাইব্রিড আমন, তাদের চাষ করতে বলছি, যারা আগাম কেটে তারা আবার রবি ফসলে বিশেষ করে সরিষায় যেতে পারবে। সার্বক্ষণিকভাবে তাদের সাথে থেকে যাতে কোনো সমস্যা না হয়, পোকামাকড়, রোগবালাই ইত্যাদি আক্রমণ হতে পারে, কিন্তু পাশাপাশি সাথে আমরা যেহেতু আছি পরামর্শ দিচ্ছি। চলতি মৌসুমে যশোর জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,37,500 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মিয়ানমারের জরুরি অবস্থা আগামী 2023 সালের আগস্ট মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। আর দেশটির সামরিক শাসক মিন অং হ্লাইং নবগঠিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন। ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পরপরই জান্তা নেতারা 1 বছরের জন্য দেশে জরুরি অবস্থা ঘোষণা করে 2 বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। রোববার 2023 সালের আগস্টের কথা বলে জান্তা নেতা সেই সময়সীমা 6 মাস বাড়ালেন। বর্তমান জান্তা সরকার বিশেষ প্রতিনিধির সঙ্গে সংলাপে বসতেও রাজি আছেন মিন অং। ভাষণে মিন অং হ্লাইং মিয়ানমারের গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলেন। তবে কখন এই পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। ওমান উপকূলে তেলের ট্যাঙ্কারে প্রাণঘাতী হামলার জন্য ইরানকেই দায়ী করছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। দেশ দুটির বিশ্বাস, এই হামলার নেপথ্যে রয়েছে ইরান। একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন দাবি করে এর পাল্টা পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা। বৃহস্পতিবার ওমান উপকূলে হামলার শিকার হয় ইসরায়েলি প্রতিষ্ঠান পরিচালিত ট্যাঙ্কার। হামলায় 1 ব্রিটিশ ও 1 রোমানিয়ান নাগরিকের মৃত্যু হয়। হামলার জন্য ইরানকে দায়ী করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেন্নেত। ইসরায়েল ও ইরানে পরিচালিত জাহাজে সম্প্রতি বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। মার্চ থেকে শুরু হওয়া এসব ঘটনাকে পাল্টাপাল্টি হিসেবে দেখা হয়ে থাকে। বিশ্লেষকরা বলছেন, এই অস্পষ্ট ছায়া যুদ্ধ এবং পাল্টাপাল্টি অস্বীকার ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে। খেলার খবর। 3 দিনের কোয়ারেন্টাইন শেষে প্রথমবারের মতো মিরপুরে অনুশীলন করেছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। রোববার সকাল 10টা থেকে টাইগারদের 3 ঘন্টার অনুশীলন শেষে অস্ট্রেলিয়া প্র্যাকটিস শুরু করে বিকাল 4টায়। প্রথম দিন অনুশীলনের পর মুশফিকের অনুপস্থিতিকে হতাশাজনক বলে উল্লেখ করেছেন টাইগার হেড কোচ রাসেল ডোমিঙ্গো। বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। জিম্বাবুয়ে থেকে দেশে ফেরার পর সাকিব মাহমুদুল্লাহরা কিছুটা অবাক তো নিশ্চয়ই হয়েছেন। নিজের ঘরের কর্তৃত্ব যে এখন অন্যজনের হাতে, সে অন্যজন আর কেউ নয়, ক্রিকেট মোড়ল অস্ট্রেলিয়া। 4 বছর পর বাংলাদেশে এসে আতিথ্য নেবার বদলে যারা ব্যস্ত ছড়ি ঘোরাতে। করোনা প্রতিরোধের নামে অস্ট্রেলিয়ার দেয়া 3 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন শেষে রবিবার অনুশীলনে আসেন সাকিব মাহমুদুল্লাহরা। সকাল 10টা নাগাদ মিরপুরে আসার পর মূল মাঠে কিছুক্ষণ চলে ওয়ার্ম আপ। খানিক বাদে বৃষ্টি শুরু হলে টাইগারদের ঠিকানা হয় ইনডোর। এরপর নেটে ব্যাটিং আর বোলিং ঝালিয়ে নেন সৌম্য, নাইম, মুস্তাফিজ আর তাসকিনরা। অজিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মুশফিকের সার্ভিস পাবে না বাংলাদেশ। বিষয়টি নিয়ে ক্ষোভ লুকোতে পারেননি খোদ টাইগার হেড কোচ রাসেল ডোমিঙ্গো।
জৈব সুরক্ষা বলয়ে থাকার বিষয়ে অস্ট্রেলিয়ার এই কঠোর করোনা প্রোটোকল আমি মোটেই মেনে নিতে পারছি না। তারা যেভাবে পুরো বিষয়টিকে দেখেছে সেটা খুবই হতাশার। বাংলাদেশ স্টেডিয়াম ছাড়ার পর দুপুর 2টায় মাঠে আসেন অস্ট্রেলিয়ার 5 সদস্যের প্রতিনিধি দল। এদের গ্রিন সিগন্যাল মেলার পরেই 4টা নাগাদ মিরপুরে পা রাখে টিম অস্ট্রেলিয়া। চলে উইকেট পর্যবেক্ষণ, ওয়ার্ম আপ আর নেট সেশন। এদিকে বাংলাদেশের টার্নিং উইকেট নিয়ে রোমাঞ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার অ্যাস্টন টার্নার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ 4-1 ব্যবধানে হেরে 3 দিন আগেই বাংলাদেশে এসেছে টিম অস্ট্রেলিয়া। এবার টাইগারদের বিপক্ষে তাদের চ্যালেঞ্জটাও একই ফরম্যাটে। তবে বাংলাদেশে আসার পর থেকে অস্ট্রেলিয়াদের কর্মকাণ্ড এটা স্পষ্ট করেছে যে বাংলাদেশের পাশাপাশি তাদের আরেক প্রতিপক্ষ করোনা সংক্রমণ ভীতি। এখন এই দুই প্রতিপক্ষকে সামলে কিভাবে একটি সাবলীল সিরিজ খেলতে পারে অজিরা, সেটি দেখার বিষয়। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়াম থেকে পার্থ বণিক, নিউজ 24। কোনো প্রকার পদক প্রাপ্তি ছাড়াই শেষ হলো বাংলাদেশের টোকিও অলিম্পিক মিশন। পদক জেতার স্বপ্ন না থাকলেও ছিল ক্যারিয়ার সেরা টাইমিংয়ের প্রত্যাশা, কিন্তু সেটিও হলো না বাংলাদেশের দৌড়বিদ জহির রায়হানের। টোকিও অলিম্পিককে নিজের সেরা টাইমিং ছাড়াতে পারেননি তিনি। রোববার অলিম্পিকের 400 মিটার হিটে 48.29 সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেছেন জহির, যার ফলে 8 জনের মধ্যে অষ্টম হয়ে হিট থেকে বাদ পড়লেন তিনি। 400 মিটার দৌড়ে জহিরের ক্যারিয়ার সেরা টাইমিং 47.34 সেকেন্ড। টোকিও অলিম্পিকে দ্রুততম মানব হয়েছেন ইতালিয়ান অ্যাথলেটিক মার্সেল জ্যাকবস। আসরের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্টে 9.80 সেকেন্ড সময় নিয়ে বিশ্বের দ্রুততম মানবের মুকুট অর্জন করেন এই ইতালিয়ান। 100 মিটার স্প্রিন্টে এক যুগেরও বেশি সময় ধরে হুসাইন বোল্টের ঝলকে মুগ্ধ ছিল পুরো বিশ্ব। তার রেকর্ড স্পর্শ করতে না পারলেও জ্যাকবসের হাত ধরে নতুন দ্রুততম মানব পেল টোকিও অলিম্পিক। তার চেয়ে 0.4 সেকেন্ড সময় নিয়ে কম নিয়ে রৌপ্য জিতেছেন যুক্তরাষ্ট্র, আর ব্রোঞ্জ গেছে কানাডার ঘরে। একেবারে নিষ্ফলা কোনো জায়গা থেকেও মানুষ তার চেষ্টা আর অধ্যবসায় দিয়ে তৈরি করতে পারে মহামূল্যবান কিছু। আর এরকমই এক দৃষ্টান্ত স্থাপন করেছেন ইরাকের শিল্পী আলী জামাল, যে কিনা ফেলে দেওয়ার মতো অপ্রয়োজনীয় সব বস্তু দিয়ে অসম্ভব সুন্দর সব চিত্র অঙ্কন করে অবাক করে দিয়েছেন সবাইকে। বিস্তারিত নাহিদ জিয়ানের ডেস্ক রিপোর্টে। নরম প্লাস্টিকের এই বোর্ডগুলো ছোট আকারে কেটে একটি একটি করে বসিয়ে যাচ্ছেন ইরাকের শিল্পী আলী জামাল। অত্যন্ত ধৈর্য আর নিষ্ঠার সঙ্গে অনেক সূক্ষ্মভাবে তাকে প্রতিটি টুকরো বসাতে হয়েছে। প্রথমে বিষয়টিকে অর্থহীন মনে হলো, যখন পুরো কাজটি শেষ হয় তখন সেখানে ফুটে ওঠে বিখ্যাত ফুটবল খেলোয়াড় মেসির ছবি। আরও মজার বিষয় হলো, এক পাশ থেকে মেসি আর অন্য পাশ থেকে এই ছবিতে দেখা যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। আমি একজন চিত্রশিল্পী, কিন্তু এত চিত্রকরের ভিড়ে আমার নিজের স্বকীয়তাকে অন্যরূপে ফুটিয়ে তুলতেই আমি আমার ছবিতে অদ্ভুত সব জিনিস ব্যবহার করেছি, যা আমার অভিনব সৃষ্টিকে করেছে অনন্য। আলী জামাল রঙিন স্কচ টেপ দিয়ে তৈরি করেছেন ছবি। এছাড়াও প্লাস্টিকের রঙিন ব্যাগ, পিন, নাইলনের সুতা, প্লাস্টিকের ফ্লিপ কিংবা বুলেটের খালি শেলের মতো জিনিস দিয়েও তৈরি করেছেন অসাধারণ সব চিত্রকর্ম। আমি সাধারণত মানুষের মুখের অভিব্যক্তি তৈরি করতে বেশি পছন্দ করি, আর আমার বেশিরভাগ কাজই আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছি। সেখানে আমাকে অনেকেই ভীষণ অনুপ্রাণিত করে। 26 বছর বয়সী আলী জামাল এখনো শিক্ষার্থী। অপ্রাসঙ্গিক দ্রব্য দিয়ে তার তৈরি অসাধারণ সব চিত্রকর্ম এরই মধ্যে বেশ সাড়া ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নাহিদ জিহান, নিউজ 24। এই ছিল সকালের সংবাদের আজকের আয়োজন। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।